যথারীতি একটা গল্প বলে শুরু করি। 2018 সালের 14 জুন বেঙ্গালুরুতে একটা মহা ঘটনা ঘটল। কি ঘটনা ঘটল? আফগানিস্তান তাদের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নামলো, ইন্ডিয়ার বিপক্ষে নামলো। ইন্ডিয়া যেহেতু ওদের প্রায় হোম কান্ট্রি, তখন পর্যন্ত ইন্ডিয়াতেই ওরা নিজেদের ক্রিকেটকে ফ্লাওয়ারিশ করতেছিল, ফলে ইন্ডিয়াতে ওরা প্রথম টেস্ট খেলবে এটাই স্বাভাবিক ছিল। তো যখন টেস্ট করতে গেলেন আসগর আফগান, তখন ওনার নাম ছিল আসগর স্টানিকজাই, আর ইন্ডিয়ার ক্যাপ্টেন সম্ভবত KL রাহুল ছিলেন, আমি ঠিক রিকল করতে পারছি না। দুই ক্যাপ্টেন উইকেটের দিকে হেঁটে গেলেন। তখন আমরা দেখতে পেলাম যে মাঠে অত্যন্ত বৃদ্ধ একজন মানুষ, প্রায় 6.5 ফুট লম্বা বৃদ্ধ, যদিও একটু নুজো হয়ে গেছেন, একটু কুজো হয়ে গেছেন, কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে দীর্ঘদেহী একজন মানুষ, ধবধবে ফর্সা। তিনি আস্তে আস্তে, চোখে একটা কালো চশমা পরা, আস্তে আস্তে উইকেটের দিকে হেঁটে আসছেন। আসার পরে ম্যাচ রেফারি এই ভদ্রলোকের হাতে একটা বিশেষ কয়েন, যে কয়েনটা দিয়ে টস হবে সেটা তুলে দিলেন। এই ভদ্রলোক কয়েনটা নিয়ে আসগর আফগানকে, আসগর স্টানিকজাইকে কাছে ডাক দিলেন, আসগরের হাতে কয়েনটা তুলে দিলেন। আসগর ওই কয়েনটা দিয়ে টস করলেন। এবার ভদ্রলোক আস্তে আস্তে চলে যাচ্ছেন। তখন এই ভদ্রলোকের পথ আটকালেন ওই সময়ের হোস্ট, বিশিষ্ট ধারাভাষ্যকার, সাবেক টেস্ট ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। সঞ্জয় মাঞ্জরেকার পথ আটকানোর পরে সঞ্জয় মাঞ্জরেকারকে দেখে ওই বৃদ্ধ ভদ্রলোক বললেন যে, তুমি বিজয়ের ছেলে না? আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার বাবা আর আমি একসঙ্গে খেলতাম। সঞ্জয় অত্যন্ত শ্রদ্ধা দেখিয়ে বললেন যে, স্যার আমি জানি আপনি বাবার সঙ্গে খেলতেন, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তখন ভদ্রলোক দাঁড়ালেন। সঞ্জয় টেলিভিশন ক্যামেরার দিকে তাকিয়ে পরিচয় করিয়ে দিলেন, বললেন যে আমার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন ভারতীয় ক্রিকেটের যুবরাজ, ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং বিশ্ব ক্রিকেট ইতিহাসের প্রথম আফগান টেস্ট ক্রিকেটার সেলিম দুররানি। হ্যাঁ, আজকে আমরা সেলিম দুররানির গল্প বলবো এবং সেলিম দুররানির আফগান কানেকশন নিয়ে গল্প বলবো। সেলিম দুররানি হচ্ছেন, মানে প্রথমেই আপনার মনে হবে যে আমি যে থাম্বে যে হেডিংটা ইউজ করেছি, যে প্রথম আফগান টেস্ট ক্রিকেটার, এই ব্যাপারটা আসলে কিভাবে সম্ভব হয়? একটা দল তো আসলে অভিষেক টেস্ট যখন খেলতে নামে 11 জনই প্রথম টেস্ট ক্রিকেটার হয়, তাহলে একজন আফগান ক্রিকেটার কি করে প্রথম আফগান টেস্ট ক্রিকেটার হয়? আসলে 2018 সালে আসগরের দল অভিষেক টেস্ট খেলতে নামার বহু বছর আগে, সেই 60-এর দশকে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন ভারতের হয়ে কাবুলে জন্ম নেওয়া, ঠিক কাবুলে নয়, খাইবার পাসের কোনো এক জায়গায় জন্ম নেওয়া আফগান পাঠান সেলিম দুররানি। সেলিম দুররানি এমনিতেই ভারতীয় ক্রিকেটের অত্যন্ত বর্ণময় এক চরিত্র। যেমন সুদর্শন ছিলেন, সেরকম উদার চিত্ত, সেরকম নানা রকম মজার ঘটনা, না মানে পুরো ক্যারিয়ার জুড়ে অত্যন্ত বর্ণময়। শুধু ক্রিকেটার হিসেবে যদি আপনি বিবেচনা করেন, সেলিম দুররানিকে নানাভাবে নানা ব্যাখ্যায় আখ্যায়িত করা যায়। সুনীল গাভাস্কার বলেছেন যে যদি সেলিম দুররানি একটা আত্মজীবনী লিখে যেতে পারতেন, তাহলে সেটার নাম হওয়া উচিত আস্ক ফর সিক্স, মানে ছক্কার জন্য ছক্কা চাইলেই হবে। হ্যাঁ, সেলিম দুররানিকে এরকম একটা চরিত্র হিসাবে বর্ণনা করা হতো যে সেলিম দুররানিকে যদি গ্যালারি থেকে বলা হতো যে 6 প্লিজ, সেলিম দুররানি একটা ছক্কা মেরে দেখাতে পারতেন। এতটাই নাকি যে কোনো বলে ছক্কা মারার ক্ষমতা ছিল, যে কারণে তাকে ওই সময়ের দর্শকরা অনেকে মিস্টার 6 বলে ডাকতেন। আর সতীর্থরা মূলত প্রিন্স সেলিম বা প্রিন্স অফ কাবুল বলে ডাকতেন। তবে সেরা নামটা দিচ্ছেন একজন আফগান গবেষক, সেটা হচ্ছে শাহজাদা সেলিম। আমরা শাহজাদা সেলিমের গল্প শুনি, একটু শুরু থেকে শুনি। শাহজাদা সেলিম মানে সেলিম দুররানির জন্ম 1934 সালে। 1934 সালে বইপত্রে লেখা হয় ওনার জন্ম কাবুলে, কোনো কোনো জায়গায় লেখা হয় করাচিতে। তো এই প্রশ্ন নিয়ে সেলিম দুররানিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে আপনার জন্ম কোথায়। তো উনি বললেন যে যারা কাবুল লেখেন এবং যারা করাচি লেখেন, দুই পক্ষই ভুল লেখেন, কারণ ওনারা জানেন না যে আমার ফ্যামিলি কাবুল থেকে তখন করাচিতে মাইগ্রেট করছিল। এরকম একটা সময় পথিমধ্যে কোনো একটা জায়গায় আমার মায়ের লেবার পেইন শুরু হয় এবং সেখানেই একটা উঠে যে কাফেলায় আসতেছিলেন ওনারা, সেই কাফেলা থামিয়ে সেখানে একটা পর্দাটা নিয়ে
ওনার মায়ের প্রসব হয় এবং সেলিম দুররানির জন্ম হয়। সেলিম দুররানি তার বাবার কাছে যতদূর, মায়ের কাছে যতদূর শুনেছেন, জায়গাটা খাইবার পাসের কোনো একটা জায়গা, ফলে না কাবুল না করাচি, খাইবার পাসের মতো একটা জায়গায় সেলিম দুররানির জন্ম। বুঝতেই পারতেছেন যে জন্মর ভিতর দিয়েই একটা রোমান্টিসিজম, একটা অভিযান, একটা অভিযাত্রা ব্যাপার সেলিম দুররানির সঙ্গে মিশে আছে। সেলিম দুররানির বাবা সেই 1934 সালেই করাচিতে এসে সেটেল করলেন। আফগানিস্তান চিরকাল একটা বিক্ষুব্ধ জায়গা, ও সে সময়ও আফগানিস্তানে একটা গণ মাইগ্রেশন চলতেছিল। আফগানিস্তানের বহু লোক বিভিন্ন সীমান্ত দিয়ে বিভিন্ন দেশে গিয়ে স্থায়ী হওয়ার চেষ্টা করতেছিল। তার ভিতরে সেলিম দুররানির বাবা আব্দুল আজিজ দুররানি, উনি করাচিতে এসে সেটেল করলেন এবং খুব ইন্টারেস্টিংভাবে উনি কাবুলে থাকতেই টুকটাক ক্রিকেট খেলা শিখেছিলেন। কিন্তু করাচিতে এসে উনি দেখলেন, মানে দেখা গেল যে আব্দুল আজিজ দুররানি খুব ভালো ক্রিকেটার, খুবই ভালো উইকেট কিপার ব্যাটসম্যান। ফলে উনি করাচি দলের হয়ে নিয়মিত খেলাও শুরু করলেন। আব্দুল আজিজ দুররানি করাচি দলের নিয়মিত খেলোয়াড়ে পরিণত হলেন। করাচি দলের উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন আব্দুল আজিজ দুররানি। এখন আব্দুল আজিজ দুররানিকে চোখে পড়ে হচ্ছে নওয়াগড়ের যে তখনকার রাজা দিগ্বিজয় সিং রঞ্জিত সিংজি। এই লোকটার নাম মনে রাখেন, দিগ্বিজয় সিং রঞ্জিত সিংজি অফ মহারাজা অফ জামনগর। এই লোকটার নাম মনে রাখতে বলতেছি এই কারণে যে তখনকার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান, এই পুরোটা মিলে ক্রিকেটিং যে স্ট্রাকচার ছিল সেটার প্যাটার্নটা আপনার একটু জানা দরকার। তখন ইন্ডিয়ায় ক্রিকেট হতো মূলত ব্রিটিশরা এক ধরনের ক্রিকেট খেলতেন, ব্রিটিশ সাহেবরা। আরেকটা ক্রিকেট ছিল হচ্ছে যেটা মূলত ইন্ডিয়ার ডমিনেটিং ফোর্স ছিল ক্রিকেটের, সেটা হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন প্রিন্সলি স্টেট, মানে যেগুলো ব্রিটিশের সঙ্গে বন্ধুভাবাপন্ন স্বাধীন রাজ্য ছিল, তাদের নিজস্ব দল ছিল প্রত্যেকের। হায়দ্রাবাদের নিজামের দল ছিল, এই মহারাজা অফ জামস সাহেবের দল ছিল, এরকম বিভিন্ন প্রিন্সলি স্টেটের। করাচির ওই এক মহারাজার বা খান সাহেবের তার দল ছিল। তারা এই দলগুলো পরিচালনা করতেন। এই জন্য তারা প্রয়োজনে ইংল্যান্ড থেকেও ক্রিকেটার নিয়ে আসতেন, যাতে তারা ওই টিম দিয়ে ভালো রেজাল্ট করতে পারেন এবং পরস্পরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতেন। আজকে হায়দ্রাবাদ খেলতে যেত জামনগরে, কালকে জামনগর খেলতে যেত করাচিতে, এরকম সব ব্যাপার ঘটত। এবং ওই মহারাজারা খুব ভালো খেলোয়াড় হন বা না হন, তারা ওই টিমে থাকতেন। বেশিরভাগ ক্ষেত্রেই এসব মহারাজারা খেলোয়াড় হিসেবে মোটেও ভালো ছিলেন না। তবে জামনগরের ব্যাপারটা আলাদা। জামনগরের দিগ্বিজয় সিংজি রঞ্জিত সিংজি খুব বড় কোনো খেলোয়াড় ছিলেন না, কিন্তু এই ফ্যামিলি থেকে 3 জন বিশ্বমানের খেলোয়াড় বেরিয়ে এসছেন। দিগ্বিজয় সিংজি রঞ্জিত সিংজি, ওনার আপন কাকা হচ্ছে, বুঝতে পারতেছেন নামের শেষে কি লেখা, রঞ্জিত সিংজি। ওনার আপন কাকা হচ্ছে রঞ্জিত সিংজি, যিনি ইংল্যান্ড দলের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন এবং ইংল্যান্ডের ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট ব্যাটসম্যান মনে করা হয় রঞ্জিত সিংজিকে। এই আধুনিক ক্রিকেটের অনেকগুলো শটের আবিষ্কারকও মনে করা হয় রঞ্জিকে। এই ফ্যামিলির আরেক উত্তর পুরুষ ছিলেন দুলীপ সিংজি। দুলীপ সিংজিও ইংল্যান্ডের হয়ে খেলেছেন। রঞ্জির নামেও যেরকম রঞ্জি ট্রফি আছে ইন্ডিয়াতে, দুলীপ সিংজির নামেও দুলীপ ট্রফি আছে। এ দুজন বিশ্বমানের খেলোয়াড় ছিলেন যারা ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন। এছাড়া বহুকাল পরে এই পরিবার থেকে আরেকজন টেস্ট ক্রিকেটার বেরিয়ে এসেছে, যার নাম অজয় জাদেজা। অজয় জাদেজা ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন, ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন। পরে মজার ব্যাপার হচ্ছে, সেই জাম সাহেব পরিবারের সদস্য অজয় জাদেজা আফগানিস্তান দলের কোচ হিসাবে কাজ করছেন। মানে নিয়তি কাকে কোথায় নিয়ে যায় আপনি শুধু সেইটা দেখেন, যে জাম সাহেবের পরিবার প্রথম আব্দুল আজিজ দুররানিকে আইডেন্টিফাই করলো, সেই জাম সাহেবের পরিবারের সদস্য অজয় জাদেজা আফগানিস্তানের পরবর্তীকালে কোচ হলেন। তো জাম সাহেবের ওই দিগ্বিজয় সিংজি উনি কি করলেন, উনি ইয়েকে দেখে, আব্দুল আজিজ দুররানিকে দেখে খুব পছন্দ করলেন, যে বাবা এই তো বিরাট উইকেট কিপার ব্যাটসম্যান, একে আমার দরকার। উনি তখন আব্দুল আজিজ দুররানিকে বললেন যে তোমাকে জাম সাহেবে নিয়ে আমি ইয়ে করব, জামনগরে নিয়ে পুলিশ ইন্সপেক্টরের চাকরি দেবো, তুমি মাসে মাসে বেতন পাবা, এছাড়া তোমার খেলার খরচ টরচ সব আমি বহন করব, তোমার ফ্যামিলির খরচও আমি বহন করব, তুমি করাচি থেকে আমার সঙ্গে চলে আসো। ওই সঙ্গে সঙ্গেই উনি দিগ্বিজয় সিংজির সঙ্গে জামনগরে চলে আসলেন। নওয়াগড় স্টেট যেটা,
নওয়াগড় স্টেটে চলে আসলেন, জামনগর শহরে ওনারা বসতি স্থাপন করলেন। দিব্যি খেলাধুলা চলতে থাকলো। আব্দুল আজিজ দুরানি নওয়াগড় স্টেটের হয়ে খেলছেন, আর তার বাচ্চা কাচ্চা বড় হয়ে উঠছে নওয়াগড় স্টেটের জামনগর শহরে। কিন্তু মুশকিলটা হলো 1947-এ যখন পার্টিশন হলো, ভারত পাকিস্তান আলাদা হয়ে গেল, তখন আব্দুল আজিজ দুররানি সিদ্ধান্ত নিলেন তিনি পাকিস্তানে চলে যাবেন, তিনি করাচিতে চলে যাবেন, আবার তিনি ইন্ডিয়াতে থাকবেন না। এরকম সিদ্ধান্ত তো অনেকেই নিচ্ছেন, অনেকেই পার্টিশনের সময় ভারতের লোক পাকিস্তানে চলে গেছেন, পাকিস্তানের লোক ভারতে চলে গেছেন। এটা খুব অস্বাভাবিক কিছু না, কিন্তু অস্বাভাবিক যেটা সেটা হচ্ছে যে আব্দুল আজিজ দুররানির ফ্যামিলির বাকি মেম্বাররা, অর্থাৎ তার স্ত্রী এবং 2 কন্যা এবং একমাত্র সন্তান সেলিম দুররানির অবশ্য তখন কোনো সে নাই। দুররানির বয়স তখন খুবই সামান্য, অল্প কিছু, 4-5 বছর বয়স। সেলিম দুররানি তো আর কিছু বলতে পারেন না, কিন্তু 2 মেয়ে আর বউ বলল, আমরা পাকিস্তান যাব না, আমরা জামনগরেই থেকে যাব, এখানেই আমরা। এটা পরে সৌরাষ্ট্রে পরিণত হয়েছে, এই জামনগরেই ওনারা স্থায়ী হয়ে থেকে গেলেন। এখন ভারত স্বাধীন হলো, প্রিন্সলি স্টেটগুলো আপনারা জানেন তার যে স্বাধীনতার মর্যাদা, সেই মর্যাদা হারালো। তারা ভারতের সঙ্গে কেউ, পাকিস্তানের সঙ্গে কেউ একীভূত হলো, একমাত্র কাশ্মীর ছাড়া। কাশ্মীরকে নিয়ে প্রচুর ঝামেলা এখনও চলছে, এছাড়া সব প্রিন্সলি স্টেট ভারত বা পাকিস্তানের সঙ্গে মিশে গেল। এখন ফলে যেটা হলো যে আব্দুল আজিজ দুররানি তো করাচি চলে গেলেন, করাচি গিয়ে উনি কিন্তু ক্রিকেট কোচিংই করাচ্ছিলেন, এবং ওখানে ওনার আন্ডারে একটি ছেলে ক্রিকেট শিখে পরবর্তীকালে সর্বকালে সেরা ব্যাটসম্যান হয়েছে, ওনার ছাত্র। কে নাম ভাবেন তো? হানিফ মোহাম্মদ। হানিফ মোহাম্মদ হচ্ছে আব্দুল আজিজ দুররানির স্টুডেন্ট। আব্দুল আজিজ দুররানি করাচিতে যে কোচিং সেন্টার করেছিলেন, সেখানকার স্টুডেন্ট হচ্ছে হানিফ মোহাম্মদ। কিন্তু আব্দুল আজিজ দুররানি তো করাচিতে ভালো আছেন, সেলিম দুররানিদের কি অবস্থা? জামনগরে খুব একটা ভালো অবস্থা না, যেহেতু নওয়াগড়ের রাজত্বই নেই। নওয়াগড়ের আপনার যারা জাম সাহেব ছিলেন তাদের আর ওই স্বাধীনতা নেই, তারা কেবল ভারত সরকারের একটা ভাতায় চলতে পারেন মাত্র। তাদেরকে একটা অনারিয়াম ভাতা দেওয়া হয় এবং নামের আগে পরে উপাধিগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এছাড়া কোনো বিশেষ ক্ষমতা বা অর্থ তাদের নেই। ফলে দুররানি পরিবারের যে রয়ে যাওয়া সদস্যদের দিকে কেউ খেয়াল করবে, ওইটা ওইভাবে আর হয়ে ওঠেনি। ফলে সেলিম দুররানি অনেকটা স্ট্রিট বয়ে পরিণত হলেন। বাচ্চা ওই কোনো ক্রমে পড়াশোনা করছেন না, রাস্তায় ক্রিকেট খেলে বেড়াচ্ছেন, জামনগরের 8-10টা ছেলের সঙ্গে রাস্তায় ক্রিকেট খেলে বেড়াচ্ছেন, কেউ খেয়ালও করতেছে না। হুট করে এই ছেলেটার ক্রিকেট কোনো একটা জায়গায় খেয়াল করলেন হচ্ছে মহারানা ভগৎ সিং। মহারানা ভগৎ সিং নাম শুনলে অবশ্য মনে হবে প্রাচীনকালের মানুষ। আসলে মহারানা ভগৎ সিং স্বাধীনতার পরে ভারতীয় ক্রিকেট নিয়ে যে অল্প কয়েকজন লোক খুব কাজ করেছেন তার ভিতরে একজন মহারাজা ভগৎ সিং, অত্যন্ত আধুনিক মানুষ। মহারানা ভগৎ সিং দেখলেন সেলিম দুররানিকে কোনো একটা জায়গায় বল করতে এবং ব্যাট করতে, দেখ খুব পছন্দ হলো। উনি তখন রাজ সিং দুঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করলেন। রাজ সিং দুঙ্গাপুরের নাম আপনাদের অনেকের জানা, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের পরবর্তীকালে প্রেসিডেন্ট ছিলেন, এবং আধুনিক ইন্ডিয়ান ক্রিকেট যেটা মোহাম্মদ আজহারউদ্দিনকে ক্যাপ্টেন বানানো থেকে শুরু করে অনেক বড় বড় ঘটনা মূলত ঘটেছে রাজ সিং দুঙ্গাপুরের হাত ধরে। তো মহারানা ভগৎ সিং রাজ সিং দুঙ্গাপুরকে নিয়ে ওই সেলিম দুররানির বাসায় গেলেন, গিয়ে বললেন যে তোমাকে ক্রিকেট শিখতে হবে। এখন ক্রিকেট শিখতে হবে শুধু বললে তো হবে না, যে এই ছেলেটির অসীম প্রতিভা। এখন ওনারা দুজনে মিলে প্রথমে তাকে চান্দু যোশী বলে একজনের সঙ্গে দিলেন। চান্দু যোশী স্পিনার ছিলেন, কারণ সেলিম যোশী একজন বাঁহাতি স্পিনার ছিলেন এবং ডান হাতে ব্যাটিং করতেন। ডান হাতে ব্যাটিং করতেন, কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হয়ে গিয়েছিল ব্যাপারটা, সেটা বলছি। তো চান্দু যোশী তাকে কিছুদিন শেখালেন এবং একই সঙ্গে একটা স্কুলে ভর্তি করে দিলেন, সে খরচও চালাচ্ছিলেন মহারানা ভগৎ সিং আর দুঙ্গাপুরে। এবার মহারানা ভগৎ সিং ঠিক করলেন যে এই ছেলেটারে আসলে টপ লেভেলে খেলাতে গেলে ওর এডুকেশন লেভেল আলাদা হতে হবে, শুধু শিক্ষা না, ওর ক্রিকেট শিক্ষা, লাইফস্টাইল সব কিছু রাজকীয় হতে হবে। এবং ও তো পাঠান বংশের ছেলে, ওইরকম রাস্তায় বড় হওয়ার ছেলে না। ওনরা কি করলেন, ওনরা দুজন বিপুল টাকা খরচ করে এই ছেলেটাকে ইংল্যান্ড পাঠিয়ে দিলেন, যে তুমি মাইনর কাউন্টি খেলা শুরু করবা এবং ইংল্যান্ডে পড়াশোনা করবা, এরপরে মেজর কাউন্টিতে হবে। তাই হলো পরিকল্পনা মতো।
এবং ওখানে যাওয়ার আগে আগে সেলিম দুররানি ডানহাতি ব্যাটসম্যান থেকে বামহাতি ব্যাটসম্যান হয়ে গেলেন। ফলে সেলিম দুররানি হলেন হচ্ছে বামহাতি ব্যাটসম্যান এবং বামহাতি স্পিনার। খেয়াল রাখেন, তখন পৃথিবী শাসন করছেন একজন বাঁহাতি ব্যাটসম্যান, বাঁহাতি স্পিনার, তিনি হচ্ছেন গ্যারি সোবার্স। সেলিম দুররানিকে তখন লোকাল সার্কিটে ভারতের গ্যারি সোবার্স বলে ডাকা হচ্ছিল। এরকম একটা অবস্থায় সেলিম দুররানি ইংল্যান্ড থেকে ফেরত আসলেন। ওই মহারানা ভগৎ সিংরা ফেরত আনলেন যে তোমার এবার দেশকে সার্ভ করার টাইম আসছে, তুমি ইয়ের হয়ে সৌরাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলা শুরু করো। সৌরাষ্ট্র না, তখন বোধহয় মহারাষ্ট্র না, যাই হোক সৌরাষ্ট্র পরে হয়েছে। উনি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা শুরু করলেন এবং অনতি বিলম্বে খুব দ্রুত মিস্টার সিক্স বলে ইয়ের সেলিম দুররানির নাম পুরো ইন্ডিয়া জুড়ে ছড়ায় পড়ল। যদিও সেলিম দুররানি মূলত বাঁহাতি স্পিনার হিসেবে বেশি কার্যকর ছিলেন। ঘরোয়া সার্কিটে বা ইন্টারন্যাশনাল সার্কিটে আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, সেলিম দুররানির মূল কৃতিত্বগুলো বল হাতে, কিন্তু তার যে ফেম অ্যান্ড নেম সেটা হচ্ছে ব্যাটিংয়ের জন্য। কারণ কি, অসাধারণ স্টাইলিশ মানুষ ছিলেন, স্টাইলিশ ব্যাটিং করতেন, মানে শট করতেন আপনার মনে হবে এত এলিগেন্ট এবং এত মানে দাপুটে যে আপনি কল্পনাও করতে পারেন না। ঠিক ভিভ রিচার্ডস না, বারবার সোবার্সের কথা আসতেছে, কারণ দুররানি নিজেও সোবার্সকে খুব ফলো করতেন এবং দর্শকরা তার ভিতরে সোবার্সকে খুঁজে পেত। একটা ম্যাচে এটা সেলিম দুররানি নিজে একটা সাক্ষাৎকারে বলছেন যে এই যে কথাটা আসলো যে সেলিম দুররানি চাইলেই ছক্কা মারতে পারে, এটা কিভাবে ঘটলো। নাগপুরে উনি একটা খেলা খেলতে গেছিলেন, ওইখানে কোনো একটা বোলারের পরপর 4 বলে 4টা ছক্কা মেরে দিছিলেন এবং প্রত্যেকটা ছক্কা গিয়ে পড়ছিল মেয়েদের গ্যালারিতে। তো ফলে মেয়েরা ভাবলো যে উনি বোধহয় চাইলেই ছক্কা মারতে পারেন। পরের ওভারে আবার দুররানি যখন ব্যাটিং করছেন তখন মেয়েরা বারবার বলতেছে যে মিস্টার সিক্স, সিক্স হিট এ সিক্স, মিস্টার সিক্স হিট এ সিক্স। ও দুররানি এমনি মানে ওদের কথা শুনে না, দুররানি এমনি আবারও বাজে বল পাইছেন, মেরে দিচ্ছেন, আবারও বাজে বল পাইছেন, মেরে দিচ্ছেন। তো তাতে একটা গুজব বা একটা মিথ ছড়ায় পড়লো ইন্ডিয়া জুড়ে যে গ্যালারি থেকে দুররানির কাছে সিক্স চাইলে সে সিক্স মারতে পারে, যেটা পরে সুনীল গাভাস্কার বলছেন যে আস্ক ফর এ সিক্স, এর এই ভদ্রলোকের জীবনের নাম এই হওয়া উচিত। কিন্তু দুররানি পরে একটা ইন্টারভিউতে বলছেন, একই শেষ জীবনের একটা ইন্টারভিউতে, যে না ভাই আমি এরকম সত্যি সত্যি যে কোনো বলে ছক্কা মারতে পারতাম না, এটা আসলে বাস্তব না, আমি মেরিট বুঝেই ছক্কা মারতাম। ওই দিন বা কোনো কোনো সময়ে যেমন ডেক্সটারের টিমের বিপক্ষে ওনার যে ও দারুণ সাফল্য, বলছিলেন যে যারা বল করছিল ওরা খুব পেটি অর্ডিনারি বোলিং করছিল, ফলে আমার কাছে মনে হচ্ছে দ্রুত রান তোলার দরকার, আমি ছক্কা মেরেছি। কিন্তু নট নেসেসারি যে কোনো বলে আসলে আমি ছক্কা মারতে পারতাম। ওই সময় দুররানি একটা কথা বলতেছেন, দেখেন এই কাজটা পৃথিবীতে একটা লোকই পারে, সেটা হচ্ছে গ্যারি সোবার্স, তা আমি তো সোবার্স না, ফলে আমি বলে বলে ছক্কা মারতে পারি না। আপনাদের যদি বলে বলে ছক্কা দরকার হয়, অন ডিমান্ড ছক্কা দরকার হয়, সোবার্সের কাছে যান, সে পারবে। কি লেভেলের ইয়ে ছিলেন। তো দুররানি খুব দ্রুত লাইমলাইটে চলে আসলেন। দুররানি 60s-এ ইয়ের বিপক্ষে, ইংল্যান্ডের বিপক্ষে, সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের ডাক পেলেন এবং ইডেন এবং কানপুরে ইন্ডিয়া যে ইংল্যান্ডের বিপক্ষে পরপর 2টো টেস্ট জিতলো, 2টো টেস্ট জয়ের মূল নায়ক ছিলেন দুররানি। এক টেস্টে 8 উইকেট নিয়েছিলেন, এক টেস্টে 10 উইকেট নিয়েছিলেন, 5 ব্যাটে কিছু রান করছিলেন, মানে দুর্দান্ত একটা ক্যারিয়ার। এর মাঝখানে এর প্রায় 10 বছর পরে গিয়ে দুররানি আরেকটা বড় কীর্তি করছিলেন। ওয়েস্ট ইন্ডিজকে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইন্ডিয়া হারাইছিল। ওই সিরিজে 6000+ রান করছিলেন। ওই সিরিজে অভিষিক্ত সুনীল গাভাস্কার 600+। নায়ক তিনি ছিলেন, কিন্তু সুনীল গাভাস্কার নিজে বারবার বলছেন যে লাস্ট ইনিংসে যদি ক্লাইভ লয়েড এবং গ্যারি সোবার্সকে দুররানি অত দ্রুত না ফেরাতে পারতেন তাহলে ওই ম্যাচ জেতার কোনো সুযোগই ছিল না আমাদের সামনে। এর ভিতর সোবার্সকে যে বলটায় আউট করছিলেন, দুঙ্গাপুরের সারা জীবন বলে আসছেন যে শেন ওয়ার্নের না, বল অফ দ্য সেঞ্চুরিটার মালিক আসলে সেলিম দুররানি, যেটা দিয়ে সে সোবার্সকে আউট করছিল। এই বিতর্ক তো আমাদের সমাধানের কোনো উপায় নেই, কারণ সেই সময় কোনো ফুটেজ আমাদের হাতে নাই। কিন্তু দুঙ্গাপুর সারা জীবন এই কথা বলে গেছে, যারা কি সে শেন ওয়ার্ন, বল অফ দ্য সেঞ্চুরি করছিল দুররানি ওই ইয়েতে সোবার্সকে আউট করার বলটা। গাভাস্কার কিন্তু এই কথা একটা মৌন সমর্থন দিয়ে থাকেন। গাভাস্কার বলেন যে আসলে দ্যাট ওয়াজ বিউটিফুল বল, ওই রকম ডেলিভারি আমি আমার জীবনে দেখি নাই। গাভাস্কার ভয়ানক ভক্ত ছিলেন দুররানির। এই প্রসঙ্গে যখন আসলো একটু বলি,
গাভাস্কাররা একবার ইংল্যান্ডে কোনো একটা ট্যুরে আছেন, ট্রেন জার্নি করতেছেন, তখন তো আসলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এত বাজেট টাজেট ছিল না, তো ট্রেন জার্নি করতেছেন, খুব ঠান্ডা লাগতেছে, গাভাস্কার শুয়ে আছেন, তো শুয়ে ঘুম এসে গেছে ঠান্ডার ভিতরে। ভোর রাতে যখন ঘুম ভাঙছে তখন উনি টের পাচ্ছেন যে উনি একটা ব্ল্যাঙ্কেটে মোড়ানো, ওনার গায়ের উপর একটা ব্ল্যাঙ্কেট আছে। উনি খুব অবাক হয়ে গেলেন যে উনি তো কোনো ব্ল্যাঙ্কেট নিয়ে রওনা দেননি, এবং ওনার সেজন্য আফসোস হচ্ছিল যে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে রওনা দিলাম না, সারা পথ এই ঠান্ডা। তো উনি উঠে দেখলেন যে এক কোনায় মানে শক্ত হয়ে বসে সিগারেট টানতেছেন সেলিম দুররানি। তো গাভাস্কার জিজ্ঞেস করলেন, সালিম ভাই এই ব্ল্যাঙ্কেট আপনি দিয়া? সেলিম মুচকি এসে বললেন যে, ও বাচ্চা তুমি শুয়ে আছো আর কাঁপতেছো, আমি কি করে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে থাকি। এ হচ্ছে সেলিম দুররানি। সেলিম দুররানির এই হৃদয় নিয়ে অনেক গল্প আছে, সব গল্প বলে শেষ করা যাবে না। সারা জীবন খুব অর্থ কষ্টে ভুগছেন, শেষ জীবনটায় তো রাজসিং দুঙ্গাপুরের ভাড়ার বাসায় সাবলেটের মতো থাকতেন, ভাড়া দিতে পারতেন না, বিভিন্ন জনের কাছ থেকে ধার নিয়ে চলতেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ওনার সম্পর্কে একটা জিনিস বলা হতো যে উনি সকালে কারো কাছ থেকে 100 টাকা নিলে ওই লোকটারে বিকালে 90 টাকা বিয়ার খাওয়ায় দিতেন। মানে এই হচ্ছে ওনার ইয়ে ছিল, কোথাও থেকে 500 টাকা ধার নিয়ে 400 টাকা দিয়ে গরিব মানুষকে খাওয়াচ্ছেন। এটা এবার একটা মানুষ, খুব দিল দরিয়া, পার্টি করতেছেন, মজা করতেছেন, কিন্তু মানে টাকা জমানোর কোনো ব্যাপার ছিল না। সেলিম দুররানির সবচেয়ে মুশকিল ছিল হাতে বিভিন্ন সময় টাকা আসছে কিন্তু টাকা রাখতে পারেন নাই। ফলে শেষ জীবনে, যেটা একটু ভুল বললাম, শেষ জীবনে বিসিসিআই অবশ্য একটা কাজ করছিল, উনি তো ভারতের ইতিহাসে প্রথম অর্জুন পুরস্কার জেতা খেলোয়াড়, তো সেই সুবাদে ভারতীয় ক্রিকেট বোর্ড ওনাকে মাসে 60,000 টাকা করে একটা সম্মানী প্রদান করতো, ফলে ওনার হাত খরচটা চলে যেত। এবং এখন ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড ওনার মৃত্যুর আগে, মানে উনি মারা গেছেন তো 88 বছর বয়সে 2023 সালে, গত বছরে, তার আগ পর্যন্ত কিন্তু ওনাকে যথেষ্ট সম্মাননা দিয়েছে এই ভারতীয় সরকার এবং ক্রিকেট বোর্ড, বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার দিয়েছে। এছাড়া ওনাকে একটা ফ্ল্যাট কিনে দেওয়া, যেটা নরেন্দ্র মোদীর নিজের উদ্যোগে ছিল। আমি এখানে রাজনৈতিক কথা বলতে আসিনি, কিন্তু সরকার এগুলো করেছে শেষ দিকে। ও এর একটা দুঃখ ছিল, আপনার সেলিম দুররানির একটা দুঃখ ছিল, তার ক্যারিয়ার কালে তিনি বেশ কিছু ট্যুর মিস করছেন, বেশ কিছু খেলা মিস করছেন। এটার একটা বড় কারণ ছিল যে সময়টায় ভারতীয় ক্রিকেট বোর্ডে দুঙ্গাপুরে তখন আসেন নাই, দুঙ্গারপুর তখন আসেন নাই, তার আগে কিছু লোকজন, আর্মির কিছু লোকজনকে এনে ভারতীয় ক্রিকেট বোর্ডে বসানো হয়েছিল। তারা সেলিম দুররানিকে ঠিক পছন্দ করতেন না। সেলিম দুররানির ব্যাটিং বোলিং নিয়ে কোনো অভিযোগ তো কখনো তোলা যায়নি, হি ওয়াজ অলওয়েজ ইন ফর্ম। কিন্তু যেটা নিয়ে বারবার নানা রকম অভিযোগ তোলার চেষ্টা করা হয়েছে যে দুররানি নাকি ফিটনেস নাই, দুররানি নাকি শৃঙ্খলা নাই। এটা একটা ঘটনা ছিল হচ্ছে যে কোনো একটা টেস্টের আগের দিন রাতে সেলিম দুররানির ওয়াইফ খুব অসুস্থ হয়ে পড়েন এবং পরে ওই ওয়াইফ মারাও যান। এই খবর পেয়ে দুররানি হোটেল ছেড়ে বউকে দেখতে আসছিলেন, আবার ভোরবেলায় হোটেলে চলে এসেছিলেন খেলার আগেই। এই ঘটনাটাকে বারবার সামনে এনে দুররানিকে বারবার অপমানিত করা হয়েছে এবং অভিযুক্ত করা হয়েছে। কিন্তু তার ভক্ত যারা, সুনীল গাভাস্কারের মতো তার ভক্ত যারা, বা বিজয় মাঞ্জরেকরের মতো, তারা বারবার বলছেন যে দুররানি জীবনে কখনো বিশৃঙ্খল ছিলেন না এবং সবসময় ফিট ছিলেন। এই অভিযোগ তুলে দুররানিকে টানা 3টা সফরে ইংল্যান্ডে নেওয়া হয় নাই, 3টা ইংল্যান্ড সফরে নেওয়া হয় নাই, একটা অস্ট্রেলিয়া সফরে নেওয়া হয় নাই, একটা নিউজিল্যান্ড সফরে নেওয়া হয় নাই। তো দুররানির একটা ইন্টারভিউ, শেষ বয়সের ইন্টারভিউ আমি পড়ছিলাম, ওখানে প্রিন্স সেলিমকে বলা হচ্ছিল যে আপনাকে ইংল্যান্ডে না নেওয়ার কারণ কি ছিল বলে মনে হয়। উনি বলছিলেন যে ইংল্যান্ডে তো খুব ঠান্ডা, ওরা ভাবছিল যে আমি ঠান্ডা সহ্য করতে পারবো না, তাই নেয়নি। তো বললো তাহলে আপনাকে অস্ট্রেলিয়াতে নিল না কেন? তো বললো যে দেখেন অস্ট্রেলিয়াতে তো খুব গরম, ওরা ভাবলো যে সেলিম মনে হয় গরম সহ্য করতে পারবে না, ওরা তো সবাই আমাকে খুব ভালোবাসে, তাই আমাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে নেয়নি। মানে এই লোকটা সারা জীবন সব অভিযোগও, মানে কখনো অভিযোগও করতে চান নাই, এইসব না পাওয়ারেও হেসে উড়াইয়া দিচ্ছেন, এরকম একটা মানুষ ছিলেন। সেলিম দুররানি জীবনে 2বার ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করছেন, 2বারই ইন্ডিয়া দলের সাকসেস এনে দিচ্ছেন। তো একেবারে শেষ দিকের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে কানপুরে ইংল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ড তখন সফরে আসছে, সেলিম অনেক দিন টিমের বাইরে, সেলিম দুররানি। কিন্তু সেলিম দুররানির রঞ্জিতে যে ভয়াবহ ফর্ম, এইটা তার ভক্ত সমর্থকদের ক্ষুব্ধ করে তুলছে।
তখন কি হলো, রাস্তাঘাটে প্লাকার্ড হাতে লোকজনের দেখা যেতে থাকলো। বিসিসিআর কর্মকর্তারা যখন যাচ্ছে আসতেছে তাদের সামনে যে নো দুররানি নো টেস্ট, নো দুররানি নো টেস্ট, তখন কর্মকর্তারা বাধ্য হয়ে দুররানিকে 15 জনের দলে ডাকলেন, কিন্তু একাদশে রাখলেন না, কানপুরের একাদশে রাখলেন না। তো দুররানি খুব অপমানিত ছিলেন এবং গ্যালারিতে নিয়ে খুব বিক্ষোভ হয়েছিল। তখনকার দিনে এটা খুব আলোচিত ঘটনা ছিল যে প্লাকার্ড নিয়ে গ্যালারিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল। ইন্ডিয়ার অবস্থাও কানপুর টেস্টে সুবিধা ছিল না, ফলে সেকেন্ড টেস্টে আপনার বম্বে টেস্টে সেলিম দুররানিকে একাদশে নেওয়া হয়। দুররানি 4 নম্বরে ব্যাট করে 73 রানের ইনিংস খেলেন। গাওস্কর, বিজয় মাঞ্জরেকর এরা সবাই, না বিজয় মাঞ্জরেকর তো আরও অনেক আগের, তো গাওস্কররা এই টিমে ছিলেন, সম্ভবত ওই টিমের ক্যাপ্টেন ছিলেন, মনে করতে পারতেছি না। তো যাই হোক, দুররানি খুব দারুণ পারফর্ম করেছিলেন 2 ইনিংসেই। বোলিং আসলে 3 ওভার বোধহয় 1 ইনিংসে পেয়েছিলেন, আর 1 ইনিংসে 1 ওভার, মানে না পারতে ওনাকে কেউ সুযোগ দিচ্ছিল না। তো ওই টেস্টের পরে সেলিম দুররানি মনে করলেন যে এই অবস্থায় আসলে কন্টিনিউ করে যাওয়া নিজের মান সম্মানের জন্য ক্ষতিকর, ফলে ওই টেস্টের পর সেলিম দুররানি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন। এরপরে 1976 সাল পর্যন্ত সেলিম দুররানি খেলে গেছেন। তারপরে উনি ততদিনে একটা জিনিস বলতে ভুলে গেছি যে উনি কিন্তু টেস্ট অভিষেকের আগেই বোম্বে সেটেল করেছেন। উনি জামনগর থেকে এসে বোম্বেতে সেটেল করেছেন বেটার ক্রিকেট সংযোগের জন্য। আরেকটা বড় ব্যাপার ছিল, বোম্বেতে কিছু পাঠান ফ্যামিলি ছিল, এই পাঠান ফ্যামিলিগুলোর টাচে থাকার জন্য বোম্বেতে এসে সেটেল করেছিলেন। তো ফলে ওই বোম্বের হয়ে, মানে মহারাষ্ট্রের হয়ে তখন উনি রঞ্জি খেলতেন। এরপর রঞ্জি থেকে অবসর নেওয়ার পরে একটা ক্রিকেট একাডেমি মতো করেন, ঠিক একাডেমি না, মূলত বাচ্চাদের জন্য একটা ক্রিকেট নার্সারি টাইপের করেন, একেবারে বাচ্চাদের জন্য, 3, 4, 5 বছর বয়সী বাচ্চাদের জন্য। সেই বাচ্চাদের নিয়েই সময় কাটাতেন। শেষ জীবনটা ফ্যামিলির কেউ ছিল না, বাচ্চাদের নিয়ে কাটাতেন। আর বিভিন্ন সেলিব্রিটি ক্রিকেটাররা, সচিন টেন্ডুলকার থেকে শুরু করে অনেকেই দেখতে যেতেন, অনেকে সময় দিতেন, বিশেষ করে যারা বোম্বের ক্রিকেটার, গাওস্কর, সচিন টেন্ডুলকার, এরা মাঝে মাঝে দুররানির কাছে যেতেন, আশীর্বাদ নিতেন, তাকে সবাই খুব রেসপেক্ট করতেন। দুররানির জীবনের গল্প একদমই আমরা শেষ করতে পারবো না যদি আমরা তার অভিনয়ের গল্পটা না বলি। সেটা হচ্ছে, দুররানি তো অসম্ভব সুন্দর ছিলেন, অসম্ভব সুন্দর ছিলেন, আর সেই দীর্ঘদেহী মানুষ। তো একটা মজার ব্যাপার হচ্ছে, দুররানির বন্ধু ছিলেন ইউসুফ খান। ইউসুফ খানের নাম শুনছেন? আচ্ছা বলি, দিলীপ কুমার। আসলে দিলীপ কুমার নামে যাকে অভিনয় করতে দেখেন তিনি আসলে ইউসুফ খান। ইউসুফ খান পাঠান, তিনিও কাবুল বংশোদ্ভূত। দুররানির খুব ঘনিষ্ঠ বন্ধু, বোম্বেতে আসার পরে দুজনই কাবুল বংশোদ্ভূত পাঠান, এই জন্য দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। দিলীপ কুমার দুররানির মৃত্যুর পরে বলছিল যে পাঠানে পাঠানে বন্ধুত্ব একবারই হয়, সেটা মৃত্যুতেও বিচ্ছিন্ন হয় না। আমার বন্ধু মারা গেছে কিন্তু আমরা এখনো বন্ধুই আছি। তো এইখানে একটা মজার ব্যাপার ঘটলো হচ্ছে যে কে আসিফ যখন মুঘলে আজম বানানোর সিদ্ধান্ত নিলেন, তখন উনি 3 জন লোককে শাহজাদা সেলিম চরিত্রে অভিনয়ের জন্য, মানে মুঘলে আজমের যে সেন্ট্রাল ক্যারেক্টার, নায়ক ক্যারেক্টার, 3 জন অভিনেতাকে সিলেক্ট করছিলেন। তার ভেতরে একজন সেলিম দুররানি ছিলেন। সেলিম দুররানিকে উনি ট্রায়ালও দেওয়া হয়েছিলেন, ও কিছুদিন দেখছেনও যে সেলিম দুররানিকে দিয়ে হবে কিনা। এটা একটা বড় যুক্তি ছিল কে আসিফের, যে সেলিম দুররানি যেহেতু মাতৃভাষা পশতুন, ফলে পশতুন মেশানো উর্দু, এইটা সেলিম দুররানি খুব ভালো বলতে পারবে। এবং আপনারা যারা মুঘলে আজম দেখেছেন তারা জানেন যে মোগলরা তো মূলত আফগানিস্তান থেকে এসছে। মোগলদের উর্দু কিন্তু ছিল হচ্ছে পশতুন মেশানো, মানে ওইটা একটু ডিফারেন্ট উর্দু। ওই উর্দুটা রপ্ত করতে হয়, ওই উর্দুটাতে পাকিস্তানি বা ইন্ডিয়ানরা সেভাবে কথা বলতে পারে না। ফলে দুররানিকে খুব পছন্দ করেছিলেন কে আসিফ। কিন্তু শেষ মুহূর্তে তরুণ একজন অভিনেতা, মানে নবাগত একজন অভিনেতার হাতে এত বড় প্রজেক্ট দেওয়ার সাহস পাননি। পরে প্রতিষ্ঠিত অভিনেতা দিলীপ কুমারকে চুজ করা হয়। দিলীপ কুমারকেও চুজ করার পেছনে ওই যুক্তিটা খুব কাজ করেছে, কারণ দিলীপ কুমার খুব ভালো পশতুন বলতে পারতেন এবং পশতুন মেশানো উর্দু খুব ভালো বলতে পারতেন। মুঘল আজম যদি না দেখে থাকেন আরেকবার দেখে নেন, দিলীপ কুমারের উর্দু উচ্চারণটা একটু খেয়াল করবেন, যে ওই উর্দু উচ্চারণ আজকের দিনে আপনি পাকিস্তান, ইন্ডিয়া, ইভেন আফগান ক্রিকেটারদের কাছেও পাবেন না। তবে হ্যাঁ, আমি 2-1 আফগান ক্রিকেটারের কথা বলতে পারি, যেমন নবী ভাই সহ, যারা পশতুন, যাদের মাতৃভাষা মায়ের কাছ থেকে পশতুন শিখছে, তাদের ভেতরে ওই উর্দুটা আছে, এখনো আছে।
এটা আপনি শুনে দেখতে পারেন। তো এই মোটামুটি সেলিম দুররানির গল্প, প্রথম আফগান ক্রিকেটারের গল্প। শেষ লাইনটা বলে যাই যে যখন আফগানিস্তান প্রথম টেস্টটা খেলতে নামলো, সেই টসের কয়েনটা তো সেলিম দুররানি তুলে দিচ্ছিলেন। ওইখান থেকে ফিরে আসার পরে উনি সঞ্জয় মাঞ্জরেকরকে বলতেছিলেন যে আজকে হৃদয়টা ভরে গেল সঞ্জয়, আজকে হৃদয়টা ভরে গেল। সঞ্জয় বলতেছেন যে কেন, আপনি তো ইন্ডিয়ার হয়ে টেস্ট খেলছেন, সবসময় বলছেন যে আপনি প্রাউড ইন্ডিয়ান। তো বলতেছে অবশ্যই আমি এখনও প্রাউড ইন্ডিয়ান, এক মোমেন্টের জন্য আমার ভেতর থেকে ইন্ডিয়া যাবে না, কিন্তু একই সঙ্গে আমার রক্তে তো কাবুল, আমি তো পাঠান। একটা পাঠান টিম যে কোনো একদিন, সেই আফগানিস্তানের পাঠান টিম যে কোনো একদিন টেস্ট খেলতে নামবে, এটা কি খাইবার পাসে যখন সেলিম দুররানির জন্ম হয়েছিল তখন কেউ কল্পনা করতে পারছিল? আজকে সেই পাঠান টিম আমার চোখের সামনে টেস্ট খেলতেছে, ব্রেভ হার্টেড পাঠান টিম। সেই পাঠান টিমকে আমি কয়েন তুলে দিলাম, আজকে মনে হচ্ছে জীবনটা পূর্ণ হয়ে গেল। সেলিম দুররানিকে বলা হয় সময় থেকে অনেক আগে জন্ম নেওয়া একজন ক্রিকেটার। টি-20 বা ওয়ানডে ক্রিকেটের যুগে জন্ম নিলে কেউ কেউ মনে করেন তিনি সর্বকালের সেরাদের একজন হতেন। তো কি হতেন কি হতেন না সেসব গল্প বলে মানে আমরা সময় নষ্ট না করি। একটা জিনিস শুধু বলে যাই যে শাহজাদা সেলিমের প্রতি আমাদের ভক্তি থাকলো। শাহজাদা সেলিম, আপনার স্মৃতি অম্লান থাকুক। সবাই ভালো থাকবেন।